আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের আলোকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব নতুন কারিকুলামের ৪২ থেকে ৪৯ পৃষ্ঠার যে তোমাদের অনুশীলনের যে কাজগুলো দেওয়া আছে, বিভিন্ন কাজগুলো করতে দেওয়া আছে, এই কাজের সমাধান। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবো না। এবং তোমাদের জন্য একটা প্লে লিস্ট আছে আমাদের নবম বাংলা নতুন কারিকুলাম। এই প্লে লিস্টে গেলে তোমরা সবগুলো সমাধান, আগের পূর্বের সমাধানগুলো পাবে। আর খুব শীঘ্রই তোমাদের কবিতার লাইন টু লাইন ব্যাখ্যাগুলো দিয়ে দিব, আর অনেকগুলো অলরেডি দেওয়া আছে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে আমরা সমস্যার সমাধান করব 3.1.2। পরে কি বুঝলাম, অর্থাৎ তোমাদের ৪২ নম্বর পৃষ্ঠার এই কাজটা যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরটা পূরণ করব। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে উপরের দুটি নমুনা রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমার সহপাঠীদের সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনের পরে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। তোমার এই আমি যা বলবো তাই যে লিখতে হবে এরকম না, তুমি তোমার আলোকে তুমি লিখবা। তাহলে প্রশ্নগুলো করছে, এ ধরনের লেখা কোথায় দেখা যায়? খ নাম্বার বলছে এ ধরনের লেখার উদ্দেশ্য কি, আর গ নাম্বারে বলছে এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন? প্রায়োগিক লেখা। ওকে, তাহলে আমরা এই ব্যাখ্যাগুলো শিখবো। আর 4 নাম্বারে বলছে, অর্থাৎ এই 4 নাম্বারটা হচ্ছে তোমাদের বইয়ের 43 নম্বর পৃষ্ঠা। 4 নাম্বারে বলছে সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যিক বলে তুমি মনে করো? তাহলে আমরা একটু ব্যাখ্যাগুলো একটু চলো শিখে আসি। তাহলে ক নাম্বারে যে নমুনা উত্তর মানে হচ্ছে তোমার এই উত্তরটা দেওয়া লাগবে এরকম না, তুমি তোমার আঙ্গিকে এটার মতো করে লিখলে হবে বা হুবহু এটা লিখলে হবে। তাহলে আসুন নমুনা উত্তর, এ ধরনের লেখা কোথায় দেখা যায়? অর্থাৎ এই যে তোমাদের প্রশ্নটা বলছে এ ধরনের লেখা কোথায় দেখা যায়, অর্থাৎ ৪২ নম্বর পৃষ্ঠার যে প্রথম প্রশ্ন ক নাম্বারটা, উত্তর হবে এ ধরনের লেখা সাধারণত দৈনিক সংবাদপত্রে দেখা যায়, অর্থাৎ সংবাদপত্রে এ ধরনের লেখা দেখা যায়। এছাড়া বিভিন্ন ম্যাগাজিনেও সংবাদ প্রতিবেদন দেখা যায়, অর্থাৎ সংবাদ প্রতিবেদন দেখা যায়। ক্লিয়ার? ওকে। খ নাম্বার বলছে এ ধরনের লেখার উদ্দেশ্য কি? উত্তর হবে পাঠ্য বইয়ের নমুনা রচনা দুটিতে নমুনা ফল 1 ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান, নমুনা 2 বালুটিলা উচ্চ বিদ্যালয় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা। মূলত প্রায়োগিক লেখা দেওয়া আছে। কি লেখা দেওয়া আছে? প্রায়োগিক লেখা দেওয়া আছে। এ ধরনের লেখার উদ্দেশ্য হলে প্রচারণা চালানো এবং সংবাদ প্রতিবেদনের মাধ্যমে কোনো বিষয়ে পাঠককে নির্দিষ্ট তথ্য বা নির্দেশনা প্রদান করা হয়। ক্লিয়ার? অধ্যায়ে সংকলিত প্রতিবেদন দুটি নমুনা 1 এর ফলের গাছ লাগানোর উৎসাহ প্রদান করা হয়েছে এবং নমুনা 2 এ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার অগ্রসরতা দেখিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তাহলে এই যে কারণ, তোমরা জাস্ট এভাবে লিখে দিবা। তারপর দেখো গ নাম্বারটা কি আছে, গ নাম্বারটা প্রশ্নটা কি বলছে এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন? উত্তর, এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কারণ এগুলো মূলত দৈনন্দিন জীবনে নানাভাবে প্রয়োগ করা হয়। অর্থাৎ তোমার একটা আবেদন করা লাগবে, তুমি আবেদন লিখতেছো, যে একটা প্রয়োগ। তোমার কোথাও কারো কাছে কোনো কিছু, ধরো তুমি এটা কোনো কিছু নিয়ে একটা তথ্য এরকম ধরো সংবাদ প্রতিবেদন করবা বা প্রতিবেদন করবা, এটা নিয়ে তুমি এটা একটা প্রয়োগ করছো সংবাদে, এরকম প্রয়োগ, এই জন্য বলছে দৈনন্দিন জীবনে নানাভাবে প্রয়োগ করা হয়। তারপরে দেখো প্রায়োগিক লেখা বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য লেখা হয়। মানব জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রতিবেদন আকারে সংবাদপত্রে প্রকাশ পায়। এই অধ্যায়ে সংকলিত প্রতিবেদন দুটিও জীবনের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা যা পড়ে মানুষ উদ্বুদ্ধ হবে। এই প্রতিবেদন মানুষকে উদ্বুদ্ধ করে। প্রতিবেদন কখনো কখনো ব্যক্তিগত ও সামাজিক সমস্যা সমাধানে সহায়ক হয়। এভাবে মানব জীবনে প্রতিবেদন প্রয়োগ হয়ে থাকে। তাই এগুলোকে প্রায়োগিক লেখা বলা হয়, অর্থাৎ বাস্তব জীবনে প্রয়োগ করা হয় বলে প্রায়োগিক লেখা। ক্লিয়ার? তারপরে ঘ নাম্বার, সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যিক বলে তুই মনে করো? তাহলে দেখো উত্তরটা কি, সংবাদ প্রতিবেদনের শুরুতে আকর্ষণীয় একটা শিরোনাম থাকতে হবে। মনে রাখবা, সংবাদ প্রতিবেদনের শুরুতে একটা আকর্ষণীয় শিরোনাম, অর্থাৎ হেডলাইন থাকতে হবে। শিরোনামটি হতে হয় বিষয় সংশ্লিষ্ট ও যথার্থ, অর্থাৎ শিরোনামটি হতে হবে বিষয় সংশ্লিষ্ট এবং যথার্থ। শিরোনামের পর প্রতিবেদনের নাম, ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয়। এরপর প্রাঞ্জল ভাষায় মূল বিষয়বস্তুর প্রাথমিক ধারণা সম্বলিত একটি ভূমিকা দিতে হবে। ভূমিকার পরে সুনির্দিষ্ট কোনো বিষয়ের অনুচ্ছেদ আকারে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করতে হবে বিশদভাবে, অর্থাৎ বিশদে।
সংবাদ প্রতিবেদনে উল্লেখিত বিষয়গুলো থাকা আবশ্যক বলে আমি মনে করি। ওকে, তার মানে আমরা অলরেডি তোমাদের 42 এবং 43 নাম্বার সমস্যাটা সলভ করলাম। এবার আমরা 44 নাম্বার পৃষ্ঠা দেখব। 44 নাম্বার পৃষ্ঠায় তোমাদের দেখো কী দেওয়া আছে, পরিচ্ছেদ 2 অর্থাৎ বিবরণমূলক রচনা অর্থাৎ 3.2.1 বিবরণমূলক রচনার বৈশিষ্ট্য। দেখো, নানা ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে। এক এক ধরনের রচনা এক এক ধরনের বিবরণ থাকে। কোন ধরনের রচনায় কী ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটি তালিকা করো। প্রথমটি তৈরি করে দেওয়া হলো, লেখার সঙ্গে সহপাঠীদের আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। বিবরণ রচনার ধরন, ছবির বিবরণ, কী ধরনের বিবরণ থাকে, ছবির বিষয় কি, ছবির বক্তব্য কি, ছবিতে কি কি আছে, ছবির সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া, তার মানে ঘটনার বিবরণ, এরকম অনেকগুলো তোমাদের দেওয়া আছে। তাহলে আমরা এগুলো একটু এখন আসলে আমরা এগুলো ব্যাখ্যা করে শিখি। তাহলে নমুনা উত্তর দেওয়া আছে। দেখো, ছবির বিবরণ, তাহলে এটা আমরা পড়লাম, ছবির বিষয় কি, ছবির বক্তব্য কি, ছবিতে কি কি আছে, ছবি সম্পর্কে অনুভূতি ও প্রক্রিয়া কি। ঘটনার বিবরণ, দেখো তাহলে ঘটনার বিবরণটার জন্য কি কি হতে পারে, ঘটনার পটভূমি কি, ঘটনার কাহিনী কি, ঘটনা কখন ঘটেছে, ঘটনাটি কোথায় ঘটেছে, এখানে একটা বানানটা মিস্টেক আছে, দেখো কেথায় হয়ে রয়েছে, এটা উকার হবে, একটা কোথায় হয়ে ঘটেছে, ঘটনাটি কীভাবে ঘটেছে, ঘটনা ঘটার সাথে কোন কোন বিষয় জড়িত, ঘটনার পরিণতি কি। ক্লিয়ার। স্থানের বিবরণ, স্থানের পরিচয় কি, এটি কোন কারণে বিখ্যাত কিনা, এটা কোনো কারণে বিখ্যাত কিনা, এটির কোনো বিশেষত্ব আছে কিনা, এই স্থানটিতে কীভাবে যেতে হয়, অর্থাৎ স্থানটিকে তুমি কীভাবে যাবা ভ্রমণ করবা। স্থানটির গুরুত্বপূর্ণ স্থাপনা কী কী, যদি বলে স্থাপনার বিবরণ, স্থাপনার পরিচয় কি, কোথায় অবস্থিত, কোন কারণে বিখ্যাত, নির্মাণের পটভূমি কী, অর্থাৎ এই যে একটা নির্মাণ করলাম, লালবাগ কেল্লা, কেন লালবাগ কেল্লা তৈরি করলাম, এর পটভূমি কী, এরকম। প্রাণীর বিবরণ, প্রাণীর নাম ও বৈশিষ্ট্য কী, সচরাচর কোথায় বেশি দেখা যায়, অর্থাৎ জলে না স্থলে, বংশ বিস্তার, জীবন ধারণের ক্ষেত্রে কোনো বিশেষত্ব আছে কিনা, এদের খাবার কি। যদি বলি বস্তুর বিবরণ, তাহলে বস্তুর বিবরণ কি, বস্তুর পরিচয় কি, এটির প্রধান বৈশিষ্ট্য কি, দৈনন্দিন জীবনে কোন কোন কাজে ব্যবহৃত হয়, তো তৈরি করার প্রক্রিয়া ও ব্যবহারিক বিধি কীরূপ। যদি বলি ভ্রমণের বিবরণ, ভ্রমণকৃত জায়গার নাম কি, কোন কোন বিষয়ের জন্য বিখ্যাত, উক্ত জায়গায় যাওয়ার বর্ণনা, জায়গা সম্পর্কে লেখকের অনুভূতি বা প্রতিক্রিয়া কী। যদি বলি অতীতকালের বিবরণ, অতীতকালের কোনো বিশেষ স্মৃতি ও সেই সময়ের বর্ণনা, সেই অতীতের দেশ কাল সমাজ কেমন ছিল, লেখকের ব্যক্তিগত স্মৃতিও থাকতে পারে। ক্লিয়ার। তার মানে আমরা অলরেডি 44 নম্বরের ব্যাখ্যাটা আমরা শিখে ফেললাম। এবার আসো আমরা 49 নম্বরের যে তোমাদের কাজটা আছে এটা পড়বো, অর্থাৎ 3.2.2 পরে কি বুঝলাম। অর্থাৎ বিলেতে শাসদিন যে রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমরা আমি যেহেতু গল্প বা প্রবন্ধগুলো পড়াচ্ছি না, এগুলো জাস্ট কাজগুলো করে দিচ্ছি, পরবর্তীতে ধাপে আমি এগুলো ব্যাখ্যা দিব। তাহলে এগুলো আছে কি, তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। ক নাম্বার বলছে, লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে, তুমি এই যে ছোটো করে উত্তরটা লিখবা। খ নাম্বার বলছে, ইংরেজ জাতিকে লেখক কীভাবে মূল্যায়ন করেছেন, লিখবা। এবার আরেকটা বলছে গ, লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো। ক্লিয়ার। এটা হচ্ছে 49 নম্বর। এবার আমি যদি তোমাদের আসি নমুনা উত্তরের ক্ষেত্রে, নমুনা উত্তর হচ্ছে, লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে। উত্তর, লন্ডন শহরের বেশ কিছু বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে, যেমন শহরের সৌন্দর্য, শহরবাসীর সুযোগ পেলেই প্রাণ খুলে হাসতে থাকা, রাস্তাঘাটে তাদের সুশৃঙ্খল জীবন, পরিকল্পিত বাড়িঘর, মাটির নিচের টিউবওয়েলের জগৎ প্রভৃতি। অন্যদিকে খারাপ লাগার বিষয়গুলো হলো দিনের বেলায় সূর্যের দেখা না পাওয়া, অর্থাৎ সবসময় ঠান্ডা, বৃষ্টি, মেঘ এরকম বা বৃষ্টি বরফ এরকম পাওয়া, খাদ্যশস্য আমদানি করা, মানে অর্থাৎ সব কিছু মানুষের থেকে আমদানি করতে হয়, গড়ে বারান্দা না থাকা, তারপর মুক্ত বাতাস থেকে নিজেদের আড়াল করে রাখা, টাটকা মাংস খেতে না পাওয়া প্রভৃতি। খ নাম্বারটা বলছে, ইংরেজ জাতিকে লেখক কীভাবে মূল্যায়ন করেছে। খ নাম্বার, ইংরেজ জাতিকে লেখক বড্ড কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল হিসেবে তুলে ধরেছেন। ইংল্যান্ডের প্রকৃতি খুবই রুদ্র ও কঠোর, এই প্রতিকূল পরিবেশে তারা সংগ্রাম করে বেঁচে থাকে, শত ব্যস্ততার মধ্যেও তারা সুযোগ পেলে হাসি ঠাট্টায় মেতে ওঠে, তারা কঠোর পরিশ্রমী। গ নাম্বারটা কি বলছে দেখো,
লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো। উত্তর, লন্ডনের আবহাওয়া ও পরিবেশের দিক তাকালে দেখা যায় এটি খুবই রৌদ্র ও কঠোর। দিনের একটা বড় অংশ সেখানে সূর্যের আলো চোখে পড়ে না, ফলে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তাই তাই সেখানে বাড়িগুলো বারান্দা নেই তেমন, সেজন্য প্রকৃতির নির্মল বাতাস সেখানে পাওয়া যায় না। অন্যদিকে আমার এলাকার আবহাওয়া ও পরিবেশ লন্ডন থেকে পৃথক ও মনোরম। তুমি লন্ডনেরটা বলবা, তোমার এলাকার কথা বলবা। আমার এলাকায় প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ৬টি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে পালাক্রমে হাজির হয় একটার পর একটা। সময় মতো বৃষ্টি এসে প্রাণে দোলা দেয়, আবার বসন্তের নির্মল বাতাসে অন্তর প্রশান্ত করে, যা লন্ডনের আবহাওয়া ও পরিবেশে দেখা যায় না। আশা করি তোমরা এই ৪৮ থেকে ৪৯-এর কাজগুলো তোমরা এর মধ্যে করে লিখে নিতে পারবা। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না। এবং তোমাদের আজ কোনো কিছু খুঁজতে হলে তোমরা প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গেলে সিরিয়াল পাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।